এই কাহিনীটি একজন গরিব দর্জিনকে নিয়ে, যে নিজের কঠোর পরিশ্রমে তার পরিবারের ভরণপোষণ করছিল। সে একটি ছোট সেলাইয়ের দোকান চালাত এবং পুরো মহল্লায় তার সেলাইয়ের খুব প্রশংসা ছিল। তার সেলাই এতটাই চমৎকার ছিল যে গ্রামের সবচেয়ে ধনী জমিদারের বেগমও নিজের জামাকাপড় তাকে দিয়েই সেলাই করাত। একদিন সে দেখল যে তার সেলাই করা কাপড়গুলো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু জমিদারের বেগম সেগুলো নেওয়ার জন্য কাউকে পাঠায়নি। বাড়িতে তার বাবার শরীর খুব খারাপ ছিল এবং তাকে বাবার ওষুধ কিনে আনতে হতো। তাই সে নিজেই কাপড়গুলো নিয়ে বড় হবেলির দিকে রওনা হলো। সেখানে গিয়ে দেখল বেগম সাহেবা তখনও আসেননি। সে 1 ঘন্টা অপেক্ষা করল, তারপর অবশেষে বেগম সাহেবা সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা গেল। বেগম সাহেবা টকটকে লাল শাড়ি পরেছিলেন, গলায় ভারী গয়না ঝুলছিল এবং তিনি খুব আদব কায়দার সাথে হেঁটে আসছিলেন। তিনি বাঁকা চোখে দর্জিনকে দেখলেন এবং তাচ্ছিল্যের সুরে বললেন, এইবার কাপড় সেলাই করতে বড্ড দেরি করে ফেলেছ। দর্জিন ঘাবড়ে গিয়ে সাথে সাথে সাফাই দিল, বেগম সাহেবা, আমি তো 2 দিন আগেই সেলাই শেষ করে ফেলেছিলাম। ভেবেছিলাম আপনার পরিচারিকা এসে নিয়ে যাবে, কিন্তু যখন সে এলো না তখন আমি নিজেই নিয়ে এলাম। বেগম সাহেবা রাগে ঠোঁট কামড়ালেন এবং বিড়বিড় করে বললেন, এই শকিনার বাচ্চাকে আসতে দাও, তাকে আমি জিজ্ঞেস করছি। তারপর তিনি একে একে কাপড়গুলো খুলে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তার রাগের রেশ একটু কমল এবং প্রশংসা করে বললেন, সেলাই তো খুব ভালো করেছ, পরে দেখব ফিটিং ঠিক আছে কিনা। দর্জিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো এবার সে তার পরিশ্রমের পারিশ্রমিক পেয়ে যাবে। কিন্তু তখনই হবেলির এক কোণ থেকে শোরগোল শোনা গেল। মনে হচ্ছিল যেন কোনো বড় গণ্ডগোল হয়েছে। সমস্ত কর্মচারীরা সেই দিকে দৌড়ে গেল। কারো হাতে মোটা ডান্ডা ছিল তো কারো হাতে লাঠি। বেগম সাহেবাও অস্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন এবং দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দারোয়ান ঘাবড়ানো গলায় বলল, বেগম সাহেবা, এইমাত্র মালি বাগানে একটা বিশাল বড় ইচ্ছাধারী নাগ দেখেছে। সেটা একটা গাছের সাথে পেঁচিয়ে বসেছিল। ভাগ্যিস মালি দেখে ফেলেছিল, শীঘ্রই ওটাকে ধরে ফেলবে। এ কথা শুনে হবেলির সব লোক জড়ো হয়ে গেল। দর্জিনও ভয় পেয়ে গেল, কিন্তু তার নিজের পারিশ্রমিক নিয়ে চিন্তা হচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বেগম সাহেবা, টাকাগুলো দিয়ে দিন, আমাকে যেতে হবে। বেগম সাহেবা তার দিকে এক পলক তাকালেন এবং অবহেলার সাথে বললেন, হ্যাঁ, আমি শকিনার হাতে টাকা পাঠিয়ে দেব। তোমার থেকে আরও কাপড় সেলাই করাতে হবে। দর্জিনের আশা ভেঙে গেল। সে বিমর্ষ হয়ে হবেলি থেকে বের হল এবং পাশের বাড়ির খালা রুকাইয়ার কাছে ধার চাইতে গেল। কিন্তু খালা তাকে অবজ্ঞার চোখে দেখলেন এবং রেগে বললেন, আমরা কোনো ব্যাংক নই যে বারবার তোমাকে ধার দেব। তবে তার বড় মেয়ে নাগিনাবাজি দয়ালু ছিলেন। তিনি দর্জিনকে টাকা দিলেন। দর্জিন কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকালো এবং শীঘ্রই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিল। বাড়ি ফিরে সে বাবার ওষুধ কিনল এবং কিছু সবজিও নিয়ে এলো। তার বাবা বিছানায় শুয়েছিলেন এবং ছোট ভাই সুহেল টিউশন থেকে ফিরেছিল। এই 3জনই একে অপরের সাহারা ছিল। মা অনেক আগেই মারা গিয়েছিলেন এবং বাবা পঙ্গু হয়ে দর্জিনের হাতে সেলাইয়ের কাজ না থাকলে হয়তো তারা না খেয়েই মারা যেত। রাতে এসে যখন বাবাকে হবেলিতে সাপ দেখার কথা বলছিল, তখন বাবার মুখে এক অদ্ভুত দুশ্চিন্তা দেখা গেল। তিনি ধীরে ধীরে বললেন, একদিন তো তাকে ফিরতেই হতো। শেষ পর্যন্ত সে কি বদলা না নিয়ে থাকতে পারে? দর্জিন অবাক হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন? বাবা দীর্ঘশ্বাস ফেলি বললেন, যদি ওরা ওটাকে মেরে ফেলে তবে ওটা আবার ফিরবে। ইচ্ছাধারী নাগ কখনো মরে না, 100 বছর পর আবার জন্ম নেয়। দর্জিন হেসে ফেলল, বাবা, আপনিও না, এসব তো শুধু গল্প কথা। কিন্তু বাবার মুখের গাম্ভীর্য তাকে বিভ্রান্তিতে ফেলে দিল। সন্ধ্যা নামার সাথে সাথেই আবহাওয়া হঠাৎ বিগড়ে গেল। প্রবল ঝড় আর লাল ধুলোর ঘূর্ণিতে বাড়ির কাঁচা দেওয়ালগুলো কাঁপতে লাগল। দর্জিন নাফিসা ভয়ে পেতে শুরু করল। সে তাড়াতাড়ি সুহেলকে ভেতরে ডাকল এবং বাবার বিছানা ঘরের ভেতরে পেতে দিল। রাত অনেকটা বেড়েছিল যখন হঠাৎ দরজায় কড়াঘাত হল। নাফিসা চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? ভেতর থেকেই সে চিৎকার করে বলল, বাইরে কে? বাইরে থেকে এক ভারী গলার আওয়াজ এলো, আমি একজন মুসাফির, আহত অবস্থায় আছি, 1 রাতের জন্য আশ্রয় চাই। নাফিসা জানত যে তাদের বাড়ি পথিকদের যাতায়াতের পথেই পড়ে, কিন্তু এত রাতে কোনো অচেনা মানুষকে ভেতরে ডাকা কি ঠিক হবে? তবে সে যখন দরজা খুলল, সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে তার শ্বাস থমকে। গভীর সবুজ চোখ, ধবধবে ফর্সা গায়ের রং এবং রাজপুত্রের মতো চেহারা। কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। শরীরের জায়গায় জায়গায় গভীর ক্ষত ছিল, কাপড় রক্তে ভিজে গিয়েছিল।
নাফিসা ঘাবড়ে গিয়ে বলল, আপনার এত চোট লাগল কিভাবে? সে বলল, লোকেরা মেরেছে, কোনো অংশ ছাড়েনি, কিন্তু আমিও ওদের ছাড়ব না। তার গলায় এক অদ্ভুত আতঙ্ক ছিল। নাফিসা দরজা খুলে তাকে ভেতরে আসতে দিল। সে একটা পিলারের কাছে বসে পড়ল। নাফিসা ভাবছিল বাবাকে জাগাবে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হল তার শরীর খারাপ। আপনার কাছে কি কোনো কাপড় আছে? সে জিজ্ঞেস করল। নাফিসার কাছে শুধু নতুন জামা কাপড়ই ছিল, কিন্তু তার একটা পুরনো ওড়নার কথা মনে পড়ল। সে সেই ওড়নাটা বের করে তাকে দিল। তার হাতগুলো জখম ছিল, তাই নাফিসা নিজেই তার ক্ষতে মলম লাগাতে লাগল। নাফিসার বুক দুরু দুরু করে কাঁপছিল। এত কাছ থেকে সে আগে কখনো কোনো পরপুরুষকে দেখেনি। যুবকটি চুপচাপ বসেছিল, যেন সে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। নাফিসা তাকে খাওয়ার কথা জিজ্ঞেস করলে সে বলল, যদি একটু খাবার পাওয়া যায় তবে খুব উপকার হয়। নাফিসা তাড়াতাড়ি রাতের বেঁচে যাওয়া খাবার এনে তাকে দিল। তাকে দেখে সে ভাবতে লাগল যে এত সুন্দর মানুষ গ্রামের কার বাড়িতে এসেছে। তার চোখগুলো কোনো সাধারণ মানুষের মতো লাগছিল না। যুবকটি বলল, আমার জন্য আপনার মাঝরাতে কষ্ট হলো, সেজন্য ক্ষমা চাইছি। কিন্তু কি করব, অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি, না হলে ওরা আমাকে মেরেই ফেলত। নাফিসা চিন্তিত হয়ে পড়ল। আপনার শত্রুরা কি এই গ্রামেরই? সে মাথা নেড়ে সম্মতি জানালো এবং বলল, আমি বেশি কিছু বলতে পারবো না, তবে আপনি আমার উপর একটা উপকার করতে পারেন। যতক্ষণ আমার ক্ষতগুলো সেরে না যায় আমাকে এই বাড়িতে থাকতে দিন এবং কাউকে আমার কথা বলবেন না। নাফিসা চিন্তা না করেই বলল, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন, আমাদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না। যুবকটি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর মেঝেতেই শুয়ে পড়ল। হয়তো অবসাদ সীমা ছাড়িয়ে গিয়েছিল। নাফিসাও তার দিকে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল, সে ঘাবড়ে গেল। বাড়িতে সেই অপরিচিত ব্যক্তির কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। সে তো বলেছিল 3 দিন থাকবে, তবে হঠাৎ কোথায় চলে গেল? এটাই ভাবতে ভাবতে সে বাবা আর সুহেলের জন্য নাস্তা তৈরি করতে লাগল, কিন্তু তার মন অস্থির ছিল। যখন তার বাবা হঠাৎ তাকে ডাক দিলেন, সে চায়ের কাপ রেখে তার কাছে গেল। বাবার মুখে বিস্ময় ছিল। উঠোনে এই অদ্ভুত দাগগুলো কিসের? বাবা গম্ভীর স্বরে বললেন। নাফিসা তার দৃষ্টি অনুসরণ করে দেখল, মেঝেতে সত্যি অদ্ভুত কিছু দাগ রয়েছে। সে না জানার ভান করে বলল, বাবা, কে জানে কিসের দাগ? আপনিই বলুন, আপনিই তো বেশি অভিজ্ঞ। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমন দাগ তো আগে খেতে খামারে দেখা যেত, যেখানে নাগেদের আস্তানা থাকত। মনে হচ্ছে এখান দিয়ে কোনো নাগ হামাগুড়ি দিয়ে গিয়েছে। বাবার কথা শুনে নাফিসার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে হাসতে লাগল। বাবা, নাগ তো হাভেলিতে ছিল, এখানে নয়। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বাবা গুরুত্বের সাথে বললেন, ভয় দেখাচ্ছি না মা, আমি জীবনে অনেক কিছু দেখেছি। এই দাগগুলো আমার কাছে নাগদেরই মনে হচ্ছে। নাফিসা তার কথা উড়িয়ে দিলেও তার মনে অনেক প্রশ্ন জাগতে লাগল। সে মনে মনে অন্য একজনের কথা ভাবছিল। আসলে সে কে ছিল? কোথায় চলে গেল? ইস, সে যদি আবার ফিরে আসত তবে সে তার নাম জিজ্ঞেস করতে পারত। এই অস্থিরতার মাঝেই সে পাশের খালার ছেলের বিয়ের জন্য কাপড় সেলাই করতে শুরু করল। কিছুক্ষণ পর খালা নিজের কাপড় নিতে এলেন। তিনি নাফিসাকে মন দিয়ে দেখলেন এবং বলতে লাগলেন, তোকে কি সারা জীবন কুমারীই থাকতে হবে নাকি? নাফিসা অবাক হয়ে তার দিকে তাকালে খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ, একদিকে তোর বাবা পঙ্গু, ঘরে খাওয়ার কিছু নেই, তোর ছোট ভাই এখনও বাচ্চা, এমন অবস্থায় তোর বিয়ে হবে কি করে? নাফিসা মৃদুস্বরে উত্তর দিল, খালা, আমার বিয়ের কোনো তাড়া নেই। আমি আমার বাবা আর ভাইয়ের দায়িত্ব পালন করতে পারছি, এটাই আমার জন্য যথেষ্ট। খালা তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে হিম্মত দিক মা, কিন্তু তোকে দেখলে মায়া হয়। নাফিসা এসব কথার কোনো উত্তর দেওয়া জরুরি মনে করল না, কারণ এমন কথা শুনতে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বিকালে সুহেল টিউশন থেকে ফিরে বলল, দিদি, টিউশন দিদি ফিস চাইছিলেন। নাফিসা তার দিকে তাকিয়ে মাথা নাড়ল এবং বলল, 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবে। সে জমিদার গিন্নির ওপর রেগে যাচ্ছিল যে এখনও পরিচারিকার হাতে টাকা পাঠায়নি। হয়তো তাকে আবার হাবেলিতে যেতে হবে। রাতের বেলা যখন সে কাপড় সেলাই করছিল, তখনই তার পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, কেমন আছো তুমি? সে চমকে উঠে ঘাড় ফেরাল এবং দেখামাত্রই তার জ্ঞান হারানোর দশা হল। সেই যুবকটি তার সামনে বসেছিল। নাফিসা ঘাবড়ে গিয়ে বলল, তুমি ভেতরে কিভাবে এলে? সে দরজার দিকে ইশারা করল। দরজাটি খোলাই ছিল।
নাফিসার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তো সুহেলকে বলেছিল দরজা ভালো করে বন্ধ করতে। ভয় পেয়ে সে তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি বলেছিলে 3 দিন থাকবে, তবে কোথায় চলে গিয়েছিলে? নাফিসা জিজ্ঞেস করল। যুবকটি মৃদু হাসল। তবে কি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? নাফিসা তার কথায় লজ্জিত বোধ করল। হয়তো সে তার অস্থিরতা বুঝে ফেলেছিল। তারপর সে নিচু স্বরে বলল, আমি তোমার ভালোর জন্যই চলে গিয়েছিলাম। যদি এই বাড়িতে কেউ আমাকে দেখে ফেলে তবে বিপদ হবে। নাফিসা তার দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? যুবকটি মাথা নেড়ে সম্মতি জানাল। যদি একটু দুধ পাওয়া যায়? নাফিসা কিছু না বলে বাবার জন্য রাখা দুধ এনে তাকে দিল। সে দেখল যুবকটি এমনভাবে দুধ খাচ্ছিল যেন তার খুব প্রয়োজন ছিল। দুধ শেষ করে খালি পেয়ালা ফেরত দিয়ে সে বলল, তুমি খুব দয়ালু মেয়ে। নাফিসা তার কথা শুনে চুপ করে থাকলেও মনে অনেক কিছু চলছিল। সে জিজ্ঞেস করল, তোমার শত্রু কারা? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। যুবকটি কথাটা এড়িয়ে গিয়ে বলল, না, আমাকে আমার বদলা নিজেই নিতে হবে। শুধু একটু সময় চাই।